আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বলা হয়ে থাকে সাহিত্যই নাকি জীবনের বহিঃপ্রকাশ, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমি নিজেও আসলে সাহিত্যের সহ জানি না। যদিও বাংলা সাহিত্য নিয়ে দু একটা কথা বলতে পারি, কোন যুগ আছে কোন কবি আছে, ইংরেজি সাহিত্য সম্পর্কে টোটালি আমি আনেওয়া। তো ইদানিং সাহিত্য সম্পর্কে আমার একটু আগ্রহ জন্মেছে। তো আমি ইংরেজি সাহিত্য পড়া শুরু করেছি। এই তো ইংরেজি সাহিত্যের কোন লিটারারি টার্মস আছে, কোন পিরিয়ডগুলো আছে, কোন কবি কখন এসেছিল, এইসব বিষয়গুলো। তো আমি যা যা শিখেছি সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি কিছুটা হলেও আপনাদের মাথায় আমি ঢেলে দিতে পারবো। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের লিটারারি টার্মস, যেটা ইংরেজি সাহিত্যের। আর তার পরবর্তীতে আমরা ইংরেজি সাহিত্যের যে যুগ বিভাগ বা আমরা যেটাকে বলে থাকি দ্য পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার, সেই পিরিয়ডগুলো, এবং সেই সাথে ইংরেজি সাহিত্যের সংক্ষিপ্ত একটি ইতিহাস জানবো। এবং তার সাথে সাথে প্রত্যেকটা পিরিয়ডে কোন কোন লিটারেরিওর বা আমরা যেটাকে বাংলায় বলি সাহিত্যিক আছে, সেই সাহিত্যিকদের নাম জানবো এবং কী করে নামগুলো মুখস্থ করা যায় সেগুলো শিখে ফেলবো ইনশাআল্লাহ। তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। তো বাংলা সাহিত্যে যেরকম কিছু লিটারারি টার্মস থাকে বা সাহিত্যিক পরিভাষা থাকে, শব্দ থাকে, এরকম ইংরেজিতেও কিছু লিটারারি টার্ম আছে। ফর এক্সাম্পল সনেট কি, অ্যালিউশন কি, অ্যাসোনেন্স কি, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা লাগবে। এবং এগুলো থেকে প্রতিবারই বিসিএস বলুন বা অন্য যে কোনো চাকরির পরীক্ষা বলুন বা ইউনিভার্সিটির পরীক্ষা বলুন, সেখানে কিন্তু দু একটি প্রশ্ন এসেই থাকে। তো চলুন এই গুরুত্বপূর্ণ টপিকটা আজকে আমরা জানি, কতদূর আমরা শিখতে পারি দেখা যাক। তো প্রথমে আমরা শিখবো অ্যালিগরি শব্দটা নিয়ে। অ্যালিগরি শব্দটার যদি বাংলা করি তাহলে দাঁড়ায় হচ্ছে রূপক কাহিনী। এই শব্দটার অরিজিন হচ্ছে অ্যালিগোরা। আর এই অ্যালিগোরা হচ্ছে এসেছে আমাদের গ্রিক একটা শব্দ থেকে। আর এই শব্দটার যদি শাব্দিক অর্থ করি তাহলে দাঁড়ায় স্পিকিং ইন আনাদার ওয়ে, বা অন্যভাবে বলা। অর্থাৎ কথা সাহিত্যে যখন কোনো একটা লেখক একটা গল্পের আড়ালে অন্য কোনো মোরাল বা কোনো স্টোরি বলার চেষ্টা করে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যালিগরি। তো এটি আসলে যে ফ্যাবল আমরা জানি, ফ্যাবল থেকে ফ্যাবল হচ্ছে ছোট্ট একটা গল্প কাহিনী। সেখানে একটা অ্যানিমাল থাকতে পারে প্রধান ক্যারেক্টার হিসেবে বা অন্য কিছু, এবং সেই কাহিনীর ভিতরে একটা মোরাল থাকে বা একটা ইথিক্যাল কথা থাকে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি অ্যাশোপস ফ্যাবল। তো অ্যাশোপস ফ্যাবল কিন্তু এই ফ্যাবলের একটা বেস্ট এক্সাম্পল। তো এই অ্যালিগরিও কিন্তু ওই ফ্যাবল এবং প্যারাবলের মোটামুটি কাছাকাছি। তার মানে স্টোরি উইথিন আ স্টোরি অর আ স্টোরি অফ ডাবল মিনিং। ওকে। তো অ্যালিগরিতে দুই ধরনের অর্থ আপনি পাবেন। একটা হচ্ছে মুখ্য বা বাহ্যিক অর্থ, যেটাকে আমরা ইংরেজিতে বলি সারফেস মিনিং। আর একটা হচ্ছে প্রতীকী অর্থ, তার মানে সিম্বলিক অর অ্যারিগোলিকার মিনিং। ওকে। তো একটা গল্প আপনাকে বলা হবে কিন্তু এর মাঝখানে একটা মোরাল থাকবে, আপনি কিছু শিখতে পারবেন, মানে শিক্ষণীয় একটা গল্প। ওকে। তো অ্যালিগরি প্রধানত দুই প্রকারের। একটা হচ্ছে হিস্টোরিক্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যালিগরি, মানে ঐতিহাসিক এবং রাজনৈতিক অ্যালিগরি বা রূপক কাহিনী। আর হচ্ছে সিম্বলিক অ্যালিগরি, মানে ভাবাদর্শের অ্যালিগরি। বোঝা গেল? তো হিস্টোরিক্যালের কয়েকটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে জন ড্রাইডেনের অ্যাবসালম অ্যান্ড অ্যাসিটোফেল। তো অ্যাবসালম অ্যান্ড অ্যাসিটোফেলের যদি একটা ছবি দেখায় আপনাদেরকে, এটা। ওকে। সরি, এই যে এটা। কে লিখেছেন? জন ড্রাইডেন। তো জন ড্রাইডেন কে, এসব আমরা পরে জানবো, কোনো সমস্যা নেই। তারপরে সিম্বলিক অ্যালিগরিতে জানি যদি আসি তাহলে আমরা পাবো হচ্ছে জন বুনিয়ানের একটা কাহিনী বা অ্যালিগরি, সেটাকে আমরা বলি পিলগ্রিমস প্রোগ্রেস। এই যে এটাই হচ্ছে পিলগ্রিমস প্রোগ্রেস জন বুনিয়ানের। ওকে। তাহলে আমরা অ্যালিগরি কি জানলাম? রূপক কাহিনী, মানে হিস্ট্রি অফ ডবল মিনিং, যেটা ফ্যাবল এবং প্যারাবলের কাছাকাছি। ওকে। এবং এটা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হিস্টোরিক্যাল বা পলিটিক্যাল অ্যালিগরি, যেমন উদাহরণ হচ্ছে জন রাইডেনের অ্যাবসালোম অ্যান্ড অ্যাসিটোফেল। আর সিম্বলিক অ্যালিগরি বা ভাবাদর্শের অ্যালিগরি, এর উদাহরণ হচ্ছে জন বুনিয়ানের পিলগ্রিমস প্রোগ্রেস। তাছাড়াও অনেকগুলো অ্যালিগরি আছে। যেমন আমরা গালিভার্স ট্রাভেলস সম্পর্কে অনেক পড়েছি, ওই যে সেই লিলিপুটের কাহিনী। তো সেটা কিন্তু এই জনাথন সুইফটের লেখা একটা একটা অ্যালিগরি। ওকে। আর দ্য ফেরি কুইন আমরা পড়েছি, যেটা হচ্ছে এডমন্ড স্পেন্সারের, এটি একটা। অ্যানিম্যাল ফার্ম আমরা পড়েছি জর্জ ওরওয়েলের। দ্য নানস প্রেস্ট, এটা আমরা পড়েছি। দ্য টেম্পেস্ট বাই উইলিয়াম শেক্সপিয়রের, যেইটা, এটাও আমরা জানি অনেকে। আমি পড়েছি বলছি, হয়তো অনেকে পড়েননি, মাইন্ড করবেন না, কিন্তু অনেকে আমরা জানি। ওকে। তারপরে ইউলাইসিস বাই থমাস মোর। এই যে যেই বইগুলোর নাম বললাম, যেই সাহিত্যগুলোর নাম বললাম, এইগুলো এক একটা অ্যালিগরি। ওকে। এবার আমরা সিমিলি এবং মেটাফোর, এই দুইটা জিনিস নিয়ে জানবো। তো সিমিলি আর মেটাফোরের ভিতরে সব থেকে বড় যে ডিফারেন্স, সেটা হচ্ছে সিমিলিতে সরাসরি তুলনা করা হয় না, বরং সিমিলিতে সাধারণ একটা ধর্ম উল্লেখ করা হয়। সাধারণ ধর্ম উল্লেখ করে একটা কিছুর সাথে আপনাকে তুলনা করা হবে। তো এটা বাংলা করলে দাঁড়ায় হচ্ছে উপমা। আর মেটাফোর হচ্ছে সরাসরি যদি কোনো বস্তুর সাথে বা কোনো কিছুর সাথে আপনাকে তুলনা করা হয়। ওকে। বা কোনো বস্তুর সাথে বস্তুকে তুলনা করা হয়, বা কোনো ব্যক্তির সাথে বস্তুকে বা ব্যক্তির সাথে ব্যক্তিকে তুলনা করা হয়, সেটা হচ্ছে রূপক। তাহলে সরাসরি তুলনা আর সাধারণ ধর্ম উল্লেখ করে তুলনা, এটাই হচ্ছে সিমিলি আর মেটাফোরের ভিতরে ডিফারেন্স। তাহলে ইংরেজিতে আমরা কি করে বুঝবো যে এই বাক্যটাতে সিমিলি হয়েছে নাকি মেটাফোর হয়েছে? তার জন্য ওই যে বললাম, সাধারণ ধর্ম যেহেতু উল্লেখ থাকে তাহলে এখানে কোনো অব্যয় ব্যবহার করা হবে। ফর এক্সাম্পল অ্যাজ থাকতে পারে অ্যাজ লাইক অ্যাজ ইফ, লাইক, রিজেম্বল, সাস। এই যে যে অব্যয়গুলো,
এইগুলো যদি বাক্যের ভিতরে থেকে তুলনা করা হয় সেটা হচ্ছে সিমিলি। ফর এক্সাম্পল, দিস ওয়াটার ইজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস, মানে এই পানি বরফের মতো ঠান্ডা। দেখুন এখানে মতো শব্দটা ব্যবহার করছি অ্যাজ দিয়ে, তার মানে এটা হচ্ছে সিমিলি। তারপরে শি সুইমস লাইক আ ফিশ, সে মাছের মতো সাঁতার কাটে, এইখানে এই লাইক আছে, তার মানে এটা একটা সিমিলি। আশিন টকড অ্যাজ ইফ হি ওয়াজ এ কিং, মানে এখানে দেখুন অ্যাজ ইফ দেওয়া আছে, তার মানে সে এমনভাবে কথা বলছিল সেজন্য একটা রাজা, তার মানে এখানে যেহেতু অ্যাজ ইফ আছে সুতরাং এটাও একটা সিমিলি। ওকে, কিন্তু মেটাফোরে যদি আমরা আসি তাহলে দেখবেন মেটাফোর হচ্ছে ডিরেক্টলি তুলনা। ফর এক্সাম্পল, আমি যদি কাউকে বলে দিই তুই একটা পাগল, মানে ডিরেক্টলি আমি বলছি না যে তুই পাগলের মতো, আমি ডিরেক্টলি বলছি তুই পাগল, তার মানে এটা হচ্ছে একটা মেটাফোর। ফর এক্সাম্পল, টাইম ইজ মানি, টাইমকে ডিরেক্টলি বলা হচ্ছে টাইম হচ্ছে অর্থ। লাভ ইজ এ ব্যাটেল ফিল্ড, তার মানে মানে ডিরেক্টলি বলে দেওয়া হচ্ছে যে ভালোবাসা হচ্ছে যুদ্ধক্ষেত্র। হি ইজ দ্য স্টার অফ দ্য ফ্যামিলি, সে ওই ফ্যামিলির হচ্ছে তারকা, ডিরেক্টলি বলে দেওয়া হচ্ছে, নট তারকার মতো বা যুদ্ধক্ষেত্রের মতো। ওকে, এইগুলো হচ্ছে মেটাফোর। এখন একটা কাহিনী আছে, একই জাতীয় বস্তু বা বিষয় বা ব্যক্তির ভিতরে যদি তুলনা করা হয় সেটা কিন্তু সিমিলি হবে না। ফর এক্সাম্পল, রবীন্দ্রনাথ ইজ লাইক শেলি, এখানে লাইক আছে কিন্তু এটা কিন্তু সিমিলি না। কেন না? কারণ রবীন্দ্রনাথ একটা কবি, আবার শেলি নিজেও একটা কবি। ওকে, সুতরাং এটা কিন্তু সিমিলি নয়। বোঝা গেল? কিন্তু আমি যদি বলি রবীন্দ্রনাথ ইজ লাইক আ পাইলট অফ বাংলা লিটারেচার, এটা কিন্তু একটা সিমিলি, এটা সমজাতীয় ব্যক্তির সাথে তুলনা, বস্তু বা ব্যক্তি তুলনা করা হয়নি। বোঝা গেল? তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারলাম। এখন আরও কয়েকটা বাক্য যদি আমরা দেখি সিমিলি ভার্সেস মেটাফোরের, তো এখানে দেখুন উপরে লেখা আছে সিমিলি হচ্ছে শি ইজ অ্যাজ কাইন্ড অ্যাজ অ্যান অ্যাঞ্জেল, এটা হচ্ছে সিমিলি, কারণ এখানে আমি বলছি সে দেবতার মতো। কিন্তু যদি বলি শি ইজ অ্যান অ্যাঞ্জেল, তাহলে ডিরেক্টলি আমরা তাকে দেবতার সাথে তুলনা করছি বা দেবীর সাথে তুলনা করছি। ওকে, তাহলে লাভ ইজ লাইক আ ব্যাটেলফিল্ড একটা, সেটা হচ্ছে সিমিলি, আর লাভ ইজ এ ব্যাটেলফিল্ড এটা হচ্ছে মেটাফোর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আসি অ্যালিউশন। তো অ্যালিউশন মানে হচ্ছে পরোক্ষভাবে উল্লেখ করা। তো এইটা আবার কি ভাই? এটা হচ্ছে পূর্ববর্তীতে কোনো ঘটনা ঘটেছে, হতে পারে সেটা কোনো সাহিত্যকর্ম বা অনেক পৌরাণিক ঘটনা, এই ঘটনাগুলোকে যদি পরোক্ষভাবে আমরা রেফারেন্স হিসেবে টানি আমাদের বর্তমান কোনো সাহিত্যে, এটাকে বলা হবে অ্যালিউশন। ফর এক্সাম্পল, উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত একটা ট্র্যাজেডি জুলিয়াস সিজার, সেখান থেকে আমরা অনেক সময় বলে থাকি হি ইজ আ জুলিয়াস সিজার অফ মাই লাইফ, তার মানে সে আমার জীবনের একজন জুলিয়াস সিজার, মানে আমার জীবনের অনেক বড় কেউ। তো এটা যেহেতু ওই উইলিয়াম শেক্সপিয়রের জুলিয়াস সিজার ট্র্যাজেডি থেকে নেওয়া হয়েছে, সুতরাং এটা কিন্তু একটা উৎকৃষ্ট অ্যালিউশনের উদাহরণ। আবার আমরা অনেকে এরকম বলে থাকি দ্য রাইজ দ্য রাইজ ইন পোভার্টি উইল আনলক দ্য প্যান্ডোরাস বক্স অফ ক্রাইমস, মানে পোভার্টি যদি বাড়ে সেক্ষেত্রে সেই ক্রাইম, মানে কি বলে দুর্নীতি, এই দুর্নীতি হচ্ছে বা এটা বেড়ে যাবে। আর প্যান্ডোরাস বক্স কি? প্যান্ডোরাস বক্স হচ্ছে গ্রিক পুরাণে উল্লেখিত একটা বাক্স মতো, যেটা দিয়ে নাকি স্বর্গ থেকে পৃথিবীতে হচ্ছে মানে রোগ দুঃখ কষ্ট এগুলো এসেছিল। তো এই যে ক্রাইম, এই ক্রাইমকে আমরা হচ্ছে প্যান্ডোরাস বক্সের সাথে তুলনা করছি, এবং এটি হচ্ছে পৌরাণিক কোনো কাহিনী থেকে নেওয়া, সুতরাং এটা একটা অ্যালিউশনের উদাহরণ। আবার যদি বলি দিস প্লেস ইজ লাইক আ গার্ডেন অফ ইডেন, তো এই যে গার্ডেন অফ ইডেন, এটা হচ্ছে গার্ডেন অফ ইডেন তো জানেন এটা বুক অফ জেনেসিসের একটা বিবলিক্যাল অ্যালিউশন। ওকে, তো এইগুলো হচ্ছে মেইনলি হচ্ছে অ্যালিউশনের উদাহরণ। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আরও কিছু উদাহরণ যদি দিই, যেমন ডোন্ট ওয়ার অ্যান আব্রাহাম লিঙ্কন হ্যাট অন ইউর ফার্স্ট এইড। তারপরে আমরা মুজিব কোরের কথা বলতে পারি, যেগুলো হচ্ছে আমরা পৌরাণিক কাহিনী বা আগে থেকে চলে এসেছে, এখন আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করছি। তারপরে কাম বি দ্য ক্লিওপেট্রা টু মাই মার্ক অ্যান্টনি, চকলেট ইজ আর অ্যাকিলিস হিল। তো অ্যাকিলিস হিল কি? দুর্বল জায়গা। ওকে, যেখানে মারলে হচ্ছে অ্যাকিলিস মারা গিয়েছিল, একটা গ্রিক মাইথোলজির ঘটনা। ওকে, তো এটা বর্তমানে ফ্রেজ ইডিয়াম হিসেবে ব্যবহৃত হয়। অ্যাকিলিস হিল মানে উইক পয়েন্ট। ওকে, এই গেল অ্যালিউশন। এবার আসি অক্সিমোরন। তো অক্সিমোরনকে বাংলায় আমরা বাংলা সাহিত্যে বলে থাকি বিরোধালঙ্কার বা বিপরীতালঙ্কার। তো এর অর্থ হচ্ছে এই যে অক্সিমোরন, এটাকে যদি আমরা ভাঙি তো দুইটা শব্দ এর ভিতরে পাবো, একটা হচ্ছে অক্সিস, একটা হচ্ছে মোরস। তো আমরা বলি না মোরন, মোরন মানে কি? স্টুপিড, তাই না? মানে ফুল, পাগল বলি যে এগুলোকে আমরা। ওই যে অনেক সময় বিরক্ত করলে তাকে আমরা বলে থাকি মোরন, তার মানে কি? ফুলিশ, পাগল, স্টুপিড। আর অক্সিস মানে হচ্ছে শার্প, মানে কিন বা পয়েন্টেড। তার মানে একটা শব্দের ভিতরে দেখুন বিপরীত দুইটা শব্দ বাস করছে, একটা হচ্ছে শার্প আর একটা হচ্ছে ডাল। ঠিক আছে, সুতরাং অক্সিমোরন অর্থ দাঁড়ায় হচ্ছে শার্পলি ডাল বা কিনলি স্টুপিড, পয়েন্টেডলি ফুলিশ। তার মানে একই শব্দের ভিতরে দুই ধরনের অলঙ্কার আমরা পাচ্ছি, সেটা একইভাবে ভালো বোঝাচ্ছে আবার খারাপ বোঝাচ্ছে। এই ধরনের শব্দগুলোকে আমরা বলে থাকি বা সেন্টেন্সগুলোকে বলে থাকি হচ্ছে অক্সিমোরন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে হি ইজ ইররেগুলারলি রেগুলার ইন দি ক্লাস, মানে সে রেগুলার কিন্তু একটা নির্দিষ্ট ইন্টারভালে সে ক্লাসে আসে। ফর এক্সাম্পল 5 দিন পর পর আসে, 5 দিন পর পর সে ক্লাসে আসে। যেহেতু 5 দিন পর পর আসছে তার মানে রেগুলার, কিন্তু প্রতিদিন তো আসে না, তার মানে ইররেগুলার, সুতরাং ইররেগুলারলি রেগুলার। ওকে, আবার দেয়ার লাভ অ্যাফেয়ার ইজ ওপেন সিক্রেট, ওপেন আবার সিক্রেট, মানে একেবারে খোলসাও করা যায়, আবার দেখা যাচ্ছে একটা সিক্রেট। সুতরাং এইগুলো হচ্ছে অক্সিমোরন।
আবার যে অক্সিমোরন নিজে, যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা নিজেও কিন্তু অক্সিমোরনের একটা উদাহরণ। খুব মজাদার না বিষয়টা? এবার আমরা আসি আরও কিছু উদাহরণে। ফর এক্সাম্পল, হয়, হোয়াই, দেন, ও ব্রাউলিং লাভ, ও লাভিং হেট। একবার বলছি হচ্ছে লাভ, আবার বলছি হেট। লাভিং হেট মানে ভালোবাসার ঘৃণা। তো এটা উইলিয়াম শেক্সপিয়রের একটা উক্তি, একটা নাটকের। ও মিজারেবল অ্যাবান্ডেন্স, ও বেগারলি রিসেস, এটা জন ডানের একটা উক্তি। অ্যান্ড ফেইথ আনফেইথফুল কেপ্ট হিম ফলসলি ট্রু। দেখুন, ফলসলি ট্রু, ফেইথ আনফেইথফুল, মিজারেবল অ্যাবান্ডেন্স, বেগারলি রিসেস, এই বিষয়গুলো খুবই মজাদার না? বিপরীত অলঙ্কার বলে এগুলাকে, বা ইংরেজিতে আমরা বলছি অক্সিমরন। এবার আমরা প্যারাডক্স নিয়ে জানবো। প্যারাডক্স হচ্ছে এমন কোনো উক্তি যেগুলো দেখলেই মনে হবেন, কী রে ভাই, এটা কি? মানে হতভম্ব হয়ে যাবেন আপনি। মনে হবে, কী রে, এটা তো ভুল লিখে সম্ভবত, এটা তো হতে পারে না। কিন্তু যদি একটু ভেবে দেখেন, মাথা খাটিয়ে দেখেন, তাহলে দেখবেন এটা আসলে খুব ডিপ একটা মিনিং এর ভিতরে রয়েছে। ফর এক্সাম্পল, ওয়ার্ডসওয়ার্থ, মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যিনি, এই ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা আছে, মাই হার্ট লিভস আপ হোয়েন আই বিহল্ড। এই কবিতার ভিতরে একটা লাইন আছে, চাইল্ড ইজ দ্য ফাদার অফ এ ম্যান। আচ্ছা বলুন তো, একটা বাচ্চা কি কোনো কোনো মানুষের মানে বাবা হতে পারে? কিন্তু এইটা বুঝিয়েছে কিন্তু অন্য কিছু। মানে চাইল্ডের যেই মানে কার্যকলাপ, যেটা সে ভাবে, মানে যা কিছু করে, এটা দেখলে মনে হয় সে আসলে একটা বাচ্চা, একটা মানুষেরও বাপ। ওকে, তো এই কারণে এটা একটা প্যারাডক্স। বোঝা গেল? আরও কিছু উদাহরণ যদি আমরা দেখি, মোর হেস্ট লেস স্পিড, দ্য ওয়ার্ল্ড উইল বি সেভড বাই ফেলিওর। একটা মজাদার কথা, মানে ওয়ার্ল্ডকে আপনি অকৃতকার্য হওয়ার মাধ্যমে সেভ করতে পারবেন। ইগনোরেন্স ইজ স্টেইনড, দেখুন এটা জর্জ ওয়েলের একটা। তারপরে হ্যামলেট, শেক্সপিয়রের যেই নাটক, এখানে আছে, আই মাস্ট বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড, মানে কাইন্ড হতে গেলে আপনাকে নিষ্ঠুর হওয়া লাগবে। দেখুন, এই বিষয়গুলো দেখলে আপনারা হতভম্ব হয়ে যাবেন, কী রে ভাই! তো এইটা হচ্ছে আমাদের প্যারাডক্সের উদাহরণ। এখানে আরও কিছু উদাহরণ আছে, আপনারা দেখে নিতে পারেন। ওকে, এবার আমরা আসি পার্সনিফিকেশন। তো পার্সন মানে কি? মানুষ, ব্যক্তি। তো কোনো কিছু, কোনো বস্তুকে যদি আমরা ব্যক্তি হিসেবে কল্পনা করি, সেটাকে বলা হবে পার্সনিফিকেশন। যেমন আমি বলতে পারি, মাই মোবাইল ফোন হেটস মি, মানে আমার মোবাইল ফোন আমাকে ঘৃণা করে। এটা কীভাবে সম্ভব? মোবাইল ফোন কি কোনো মানুষ নাকি? তার কি কোনো ফিলিংস আছে? নেই তো, তারপরে সে আমাকে হেট করছে। তার মানে এখানে মোবাইল ফোনকে আমরা একটা ব্যক্তির মতো তুলনা করছি, যে সে একটা ব্যক্তি হিসেবে আমাকে হেট করছে। তো এইটাকে বলা হচ্ছে হচ্ছে পার্সনিফিকেশন। আরও কিছু উদাহরণ যদি দেখি, দ্য স্টার্স ডান্সড প্লেইফুলি ইন দ্য মুনলিট নাইট, দ্য রান ডাউন হাউস অ্যাপিয়ার ডিপ্রেসড। এই যে বিষয়গুলো, আমরা মুনকে, মানে স্টারকে, স্টার তো নাচতে পারে না, সে তো মানুষ না, তাকে আমরা বলছি সে নাচছে। তারপরে রান ডাউন হাউস অ্যাপিয়ার ডিপ্রেসড। আচ্ছা বলুন তো, একটা ঘর, সেটা একটা বস্তু, সে কি ডিপ্রেসড হতে পারে? হীনমন্যতায় ভুগতে পারে? পারে না তো, কিন্তু আমরা এখানে বলছি। সুতরাং এইগুলো হচ্ছে পার্সনিফিকেশনের উৎকৃষ্ট উদাহরণ। এবার আমরা আসবো প্রোটাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট। তো আমরা বিভিন্ন নাটক, সিনেমা বা মুভি তো দেখেই থাকি, ওইখানে দেখবেন মুখ্য চরিত্র থাকে, আবার খলনায়ক থাকে, বা যাকে আমরা বলি ভিলেন। তো এই মুখ্য চরিত্র বা নায়ক, এই নায়ককে বলা হয় হচ্ছে প্রোটাগনিস্ট। আর যিনি খলনায়ক বা ভিলেন, তাকে আমরা বলি হচ্ছে অ্যান্টাগনিস্ট। যেমন প্রিন্স হ্যামলেট। এই হ্যামলেট হচ্ছে আমাদের যেই শেক্সপিয়রের হ্যামলেট, এই হ্যামলেটের কিন্তু নায়ক, মুখ্য চরিত্র বলতে পারি এক কথায়। তারপরে লিয়ার, লিয়ারের কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই। তিনি হচ্ছে আমাদের ম্যাকবেথ, যেটা হচ্ছে শেক্সপিয়রের লেখা, এই ম্যাকবেথের কিন্তু মুখ্য চরিত্র। সুতরাং এইগুলো হচ্ছে প্রোটাগনিস্ট বা মুখ্য চরিত্র। বোঝা গেল? আর খলনায়ক বা অ্যান্টাগনিস্ট কোনগুলো? এই যে যে নাটকগুলো আছে বা কোনো কাহিনী, এইটার যারা হচ্ছে ভিলেনের রূপ, মানে হারামির রূপ ক্রিয়েট করে আর কি, প্লে করে তারা। ফর এক্সাম্পল ল্যাগো আছে, যে হচ্ছে আমাদের ওথেলোতে, মানে শেক্সপিয়রের যে ওথেলো, সেইখানে হচ্ছে একজন অ্যান্টাগনিস্ট বা খলনায়ক। আবার ম্যাকডাফের কথা মনে করতে পারি, যেটা ম্যাকবেথে হচ্ছে আমাদের অ্যান্টাগনিস্ট বা খলনায়ক। আবার আমরা দৈনন্দিন জীবনে কোনো সিনেমার কথা ভাবুন না, সেখানে যে নায়ক সেই প্রোটাগনিস্ট, যে ভিলেন সেই অ্যান্টাগনিস্ট। বোঝা গেল? এবার আসি সনেটে। তো সনেট খুব 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 গুরুত্বপূর্ণ একটা কথা। তো এটাকে আমরা বাংলায় বলি চতুর্দশপদী কবিতা। তো এই বিষয়টা আমাদের সাথে পরিচিত করিয়েছিলেন হচ্ছে আমাদের স্যার মাইকেল মধুসূদন দত্ত। তো এই সনেট হচ্ছে, শব্দটা এসেছে হচ্ছে একটা ইতালীয় শব্দ সনেটো থেকে। আর এই সনেট্টো শব্দের অর্থ দাঁড়ায় মৃদু ধ্বনি বা গান। ওকে, মৃদু ধ্বনি বা গান। তো এটি হচ্ছে 14 লাইনের এক এক বিশেষ অন্তমিল বিশিষ্ট কবিতা। তো এটা থাকবে 14 লাইনই, এক লাইন কম বা বেশি হতে পারবে না। এই কারণে তো এর নাম চতুর্দশপদী কবিতা। ঠিক আছে? তো ইতালিয়ান এক কবিতা আছেন, যিনি পেত্রাক, যিনি মানে যে থ্রি ক্রাউনের একজন। তো এই পেত্রাক এই সনেটকে দুই ভাগে ভাগ করেছিলেন, প্রথম 8 লাইন আর হচ্ছে শেষ 6 লাইন। তো প্রথম 8 লাইনকে তিনি বলেছিলেন এটা হচ্ছে অক্টেভ, বা বাংলায় আমরা বলি অষ্টক। আর শেষ যে 6 লাইন, এটাকে তিনি বলেছিলেন সেস্টেট বা ষষ্ঠক। এই জন্য তাকে আমরা বলে থাকি যে সনেটের জনক। আর যদি এরকম প্রশ্ন আসে বাংলাতে সনেট জনককে, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ওকে, তো সনেট হচ্ছে 3 প্রকারের। একটা হচ্ছে পেট্রার্কান বা ইটালিয়ান সনেট,
তো এই পেট্রার্কার মানে পেট্রার্কের যে সনেট তার যে অন্তমিল থাকতো সেটা হচ্ছে, মনে দেখুন কিরকম একটা অদ্ভুত, আব্বা আব্বা সিডি 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 সিডি। ওকে, তো এই যে যেই মিলটা অন্তমিল, এইটা হচ্ছে আমাদের ইতালিয়ান সনেটে আমরা পেয়ে থাকি, বা যেটাকে আমরা পেট্রার্কান সনেট বলি। আবার যদি শেক্সপিয়ারিয়ান সনেটের কথা বলি বা ইংলিশ সনেটের কথা বলি, তাহলে অন্তমিল পাবো আবাব সিডি সিডি এফ এফ জিজি। ওকে, তো এটা হচ্ছে ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট। আবার স্পেন্সারিয়ান মানে যেটা এডমন্ড স্পেন্সার, এই স্পেন্সারিয়ান সনেট যদি আমরা দেখি তাহলে সেখানে আপনারা মিল পাবেন আবাব বিসি বিসি সিডি সিডি ই। ওকে, এগুলো একটু ফানি, কিন্তু এগুলোই আসলে আমাদের অন্তমিলগুলো। তো পেট্রাকের সনেট লরা নামে এক নারীকে উৎসর্গ করে লেখা। তো শেক্সপিয়রের প্রায় 154টি সনেট আছে কিন্তু। তো তার সনেটগুলো মোটামুটি দুইজনকে উৎসর্গ করে তিনি লিখেছেন। প্রথম যেই 126টি সনেট, এই 126টি সনেট তিনি উৎসর্গ করেছিলেন তার এক বন্ধু, দ্য সাউদাম্পটন আর্ল অফ সাউদাম্পটন। ওকে, তো তিনি তাকে বলেছিলেন দ্য হ্যান্ডসাম ইয়ং ফ্রেন্ড। ওকে, আর পরবর্তী যেই 127 থেকে 154 পর্যন্ত যেই সনেটগুলো, এগুলো তিনি উৎসর্গ করেছিলেন দ্য ডার্ক লেডি বা ব্ল্যাক মিস্ট্রেসকে। তো তিনি যে কে এটা আমি নিজেও জানি না, পরে শিখলে আপনাদেরকে জানাবো। তার বিখ্যাত সনেট হচ্ছে সনেট 18। এখানে তিনি লিখেছেন, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, সো লং অ্যাজ লাইফস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। ওকে, খুব মজাদার একটা লাইন। এই লাইনটা লিখেছেন হচ্ছে সনেট 18-তে আমাদের শেক্সপিয়র। এবার আসি অ্যাসোনেন্স বা স্বর সাদৃশ্য। আমরা এটাকে বাংলায় যদি বলি স্বরানুপ্রাস, তাহলে হয়তো অনেকে চিনে ফেলবেন। এটা হচ্ছে একই শব্দ যদি আমরা স্বরবর্ণের বারবার ব্যবহার করি, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাসোনেন্স বা স্বরানুপ্রাস। তো এটা শব্দের মাঝখানে ব্যবহার করতে পারি, প্রথমে ব্যবহার করতে পারি, বা শেষে ব্যবহার করতে পারি। তো স্বরবর্ণকে ইংরেজিতে আমরা বলি ভাওয়েল, সুতরাং ভাওয়েলকে যদি আমরা এভাবে ব্যবহার করি সেটাকে আমরা বলবো হচ্ছে স্বরানুপ্রাস বা অ্যাসোনেন্স। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, দেখুন এই যে প্রথম যে উদাহরণ, ডাউস উড দ্য ফেম ফিউম অফ পপিস হোয়াইল দে হুক। দেখুন এখানে ও এর বারবার ব্যবহার করেছি, প্রথমে আছে, মাঝে আছে, শেষেও আছে। তারপরে স্ট্রিপস অফ টিন ফয়েল উইঙ্কিং লাইক পিপল। দেখুন এটা হচ্ছে দ্য বি, সিলভিয়া প্লাথের একটা একটা লাইন, কবিতা। ওকে, দ্য বি কবিতার। তো দেখুন স্ট্রিপস আই, টিন ফয়েল আই উইঙ্কিং আই লাইক আই। তো এখানে বারবার যেহেতু স্বরবর্ণের ব্যবহার করেছি, এই কারণে এটা হচ্ছে স্বরানুপ্রাস, বা এটাকে কী বলতে পারি, অ্যাসোনেন্স। তো আরও অনেকগুলো উদাহরণ আছে, দেখে নেবেন আপনারা। অ্যালিটারেশন, স্বরবর্ণের যেরকম বারবার ব্যবহারকে আমরা বলি স্বরানুপ্রাস, সেভাবে ব্যঞ্জন বর্ণের বারবার ব্যবহারকে বা কনসোনেন্টের বারবার ব্যবহারকে আমরা বলে থাকি অনুপ্রাস। তো অনুপ্রাস মেইনলি হচ্ছে শব্দের আদিতেই ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, এখানে দেখুন রুইন্স রুইন্স সেইস দ্য রুথলেস কিং। দেখুন এখানে আর ইউ মানে আর বারবার ব্যবহার করা হচ্ছে, আবার টি ইস বার ব্যবহার করেছি। আবার দ্বিতীয়তে দেখুন ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, দেখুন এফ এর বারবার ব্যবহার করেছি। আবার পরেরটাই দেখুন হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দ্য ইয়ার। পরের লাইন 3 নম্বর দেখুন, 5 মাইলস মিন্ডারিং উইথ মেজি মোশন। দেখুন বারবার আমরা ব্যঞ্জন বর্ণের ব্যবহার করেছি শব্দের আদিতে। তো এইটা হচ্ছে আমাদের অ্যালিটারেশনের উদাহরণ, বা বাংলায় যেটাকে আমরা বলি অনুপ্রাস। এখন ক্লাইম্যাক্সের কথা বলি। তো ক্লাইম্যাক্স বলতে আমরা আসলে বুঝি যে চূড়ান্ত মুহূর্ত, কোনো একটা নাটক বা মুভি যখন আমরা দেখি, এমন একটা চূড়ান্ত মুহূর্তে আমরা পৌঁছে যাই, তখন মনে হয় ইস, কি ঘটে যাচ্ছে, আমরা একেবারে নাটকের ভিতরে ঢুকে যাই। তো এই যে ঘটনার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মুহূর্ত, এটাকে আমরা বলে থাকি মহামুহূর্ত, বা আমরা বলি ক্লাইম্যাক্স। আসলে বাংলাতেও এটাকে আমরা ক্লাইম্যাক্স বললেই বেশি ভালো চিনবো, মহামুহূর্ত বললে অনেকে হয়তো চিনবেন না। ফর এক্সাম্পল আমরা হিসেবে আমরা বলতে পারি, শেক্সপিয়রের ওথেলো নাটকে ডেসডেমোনা যখন হত্যা করা হয়, সেটা কিন্তু একটা ক্লাইম্যাক্স। আবার মিল্টনের মহাকাব্য প্যারাডাইস লস্টে অ্যাডামের যখন পতন হয়, সেটা একটা। শেক্সপিয়রের ম্যাকবেথ নাটকে রাজা ডানকানের যে হত্যা হয়, সেটা কিন্তু একটা। ফর এক্সাম্পল, আই কেম, আই স, আই কনকর্ড, যেটা হচ্ছে ভিনি ভিসি ভিডি। ওকে, তারপরে লুক আপ ইন দ্য স্কাই, ইটস এ বার্ড, ইটস এ প্লেন, ইটস এ সুপারম্যান। ওকে, তো এইগুলো কিন্তু আমাদের অ্যান্টি ক্লাইম্যাক্সের কয়েকটা লাইন, সরি ক্লাইম্যাক্সের কয়েকটি লাইন, একটু ভুল বলে ফেলেছি, মানে মহামুহূর্ত। অ্যান্টি ক্লাইম্যাক্স কি? অ্যান্টি ক্লাইম্যাক্স হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা দেখছেন, মনে করুন একটা ক্লাইম্যাক্সের মতোই খুব গুরুত্বপূর্ণ একটা কাহিনীতে চলে গেছেন, হঠাৎ করে দেখবেন যা একেবারে তুচ্ছ হয়ে গেল বিষয়টা, মানে একেবারে হায়েস্ট থেকে লোয়েস্ট পয়েন্টে নেমে আসবে। উদাহরণ দিলে হয়তো আপনারা ভালো বুঝবেন। ফর এক্সাম্পল, ইফ ফার্স্ট স্যালিউট দি থিঙ্ক হাউ বেকন শাইন্ড। দেখুন দ্য ওয়াইজেস্ট একেবারে উচ্চতে ছিল, মানে একেবারে জ্ঞানী। ব্রাইটেস্ট আরও তার থেকে একটু কম। মিনেস্ট একেবারে নিচে। তার মানে ওয়াইজেস্ট ব্রাইটেস্ট বলে নিয়ে আমরা বলছি একেবারে মিনেস্ট, তার মানে একেবারে প্রশংসা করে নিয়ে একেবারে অপমান করে দিলাম। এই যে একেবারে উপর থেকে নিচে পড়ে যাওয়া, এই বিষয়টাকে বলা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স, বা আমরা বলতে পারি ব্যাথোস। ওকে, তারপরে আমরা যদি বলি হি লস্ট হিজ ফ্যামিলি, হিজ কার। দেখুন ফ্যামিলি আর কার কিন্তু মোবাইল ফোনের থেকে অনেক বড়। হঠাৎ করে আমরা বলছি হিজ মোবাইল ফোন, তার মানে বড়গুলো থেকে হঠাৎ করে আমি ছোটোতে নেমে আসছি, সুতরাং এটা হচ্ছে একটা অ্যান্টি ক্লাইম্যাক্স বা ব্যাথোস। তারপরে দেখুন ওয়াজ
কাইমিস্ট, ফিডলার, স্টেটম্যান অ্যান্ড এ বাফুন। দেখুন বাফুন বলে তাকে অপমান করে দিলাম। আবার শি ইজ এ গ্রেট রাইটার, আ মাদার অ্যান্ড এ গুড হিউমারিস্ট। দেখুন হিউমারিস্টটা বলে আমরা একেবারে এত গ্রেট একজন রাইটার, তারপরে সে খুব ভালো একজন মা, তাকে আমরা একেবারে মানে জোকার বানিয়ে দিলাম। ওকে, সুতরাং এইগুলো হচ্ছে অ্যান্টিক্লাইম্যাক্স অফ ব্যাথোসের উদাহরণ। এবার হচ্ছে ইউফেমিজম। ইউফেমিজম খুবই মজাদার একটা বিষয়। তো এটা যদি আমরা বাংলা করি, বাংলা হচ্ছে সুভাষণ। মানে খুব একটা খারাপ একটা শব্দ, সেই শব্দের পরিবর্তে আমরা ভালো শব্দ ব্যবহার করেও কিন্তু সেই যে মনোভাব এটা প্রকাশ করতে পারি বা আমাদের ভাব প্রকাশ করতে পারি। ফর এক্সাম্পল, আমরা কাউকে যদি বলি যে সে মরে গেছে, কথাটা একটু খারাপ শোনায়, কিন্তু আমরা যদি এভাবে বলি সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, সে দুনিয়ার মায়া ত্যাগ করেছে, সে পরলোক গমন করেছে, এই কথাগুলো বললে এই মৃত্যুর থেকে আরো ভালো শোনাচ্ছে, মানে সুভাষণ হচ্ছে। ওকে, এইটা হচ্ছে ইউফেমিজমের উদাহরণ। এখন ইংরেজিতে কয়েকটা উদাহরণ আমরা দেখি। যদি কেউ কাউকে বলে উই হ্যাভ টু লেট ইউ গো সুমন, তার মানে আমরা তোমাকে বরখাস্ত করলাম, কিন্তু ডিরেক্টলি আমরা রাস্টিকেট না করে আমরা বললাম হচ্ছে লেট ইউ গো। ওকে, পাস্ট অ্যাওয়ে মানে হচ্ছে ডাইড, কিক দ্য বাকেট মানে ডাইড, আউট অফ ওয়ার্ক মানে আনএমপ্লয়েড, ভার্টিক্যালি চ্যালেঞ্জড মানে যার হাইট একটু শর্ট। তারপরে আমরা যদি বলি ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ মানে যে একেবারে গরিব ভাই, পোর। বিং উইথ চাইল্ড মানে প্রেগনেন্ট, স্পেশাল চাইল্ড মানে যে হচ্ছে ফিজিক্যালি বা মেন্টালি একটু ডিসেবল থাকে, বা যাকে আমরা বলতে পারি অটিস্টিক, অটিস্টিক শিশু। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের ইউফেমিজমের উদাহরণ। এখন আমরা এপিকে আসবো, মানে মহাকাব্য। তো এপিক শব্দটি এসেছে হচ্ছে এপিকোস শব্দ থেকে, যার অর্থ হচ্ছে কাব্যিক গল্প। তো মহাকাব্য হচ্ছে একটি সুদীর্ঘ বর্ণনামূলক কবিতা যা সাধারণত কোনো দেশ বা সংস্কৃতির বীরত্বের কাহিনী বা বীরত্বব্যঞ্জক বিষয়ে সুগম্ভীর রীতিতে লেখা থাকে। তো অ্যারিস্টটল ট্র্যাজেডির পরে আসলে মহাকাব্যের স্থান দিয়েছে। ফর এক্সাম্পল, আমরা মেঘনাদবধ কাব্য অনেকেই পড়েছি, অথবা আমরা 9-10 যখন ছিলাম তখন হচ্ছে আমরা মধুসূদন দত্তের কবিতাটা পড়েছি, তাই না? ওই যে আমি কবিতাটা আসলে ভুলে গিয়েছি, মানে যেখানে হচ্ছে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ, সরি মনে পড়েছে, বিভীষণের প্রতি মেঘনাদ। তো বিভীষণের প্রতি মেঘনাদ কাব্য যে একটা আছে না, ওটা হচ্ছে মেঘনাদবধ কাব্যেরই কিন্তু একটা পার্ট ওই কবিতাটা। সুতরাং ওইটা কিন্তু একটা মহাকাব্যের পার্ট। ওকে, তো এপিককে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি এপিক বা ট্রেডিশনাল এপিক, মানে ঐতিহ্যগত বা প্রাথমিক, যেমন বিওলফ আছে। তো বিওলফ হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম যে নিদর্শন, সেটা বা ফার্স্ট মনুমেন্ট অফ ইংলিশ লিটারেচার, এটা পরবর্তী ভিডিওতে আমরা জানবো। ইলিয়াড, ওডিসি, তারপরে বাংলায় রামায়ণ, মহাভারত, এইগুলো কিন্তু এক একটা মহাকাব্য। আর সেকেন্ডারি আছে যেগুলো হচ্ছে আমাদের এই যে প্রাইমারি মহাকাব্য, এই প্রাইমারি মহাকাব্যকে অনুসরণ করে যখন আমরা কোনো একটা মহাকাব্য রচনা করব সেটাকে আমরা বলবো সেকেন্ডারি বা লিটারারি এপিক। এখন সেকেন্ডারি কয়েকটা এপিক যদি আমরা দেখি তাহলে দেখুন, দ্য প্যারাডাইস লস্ট আছে, লিখেছেন জন মিল্টন। তারপরে দ্য এনাইড অ্যান্ড দ্য ভার্জিল। তারপরে জন ডান্টে, ডান্তে আছে, ডান্টের হচ্ছে দ্য ডিভাইন কমেডি। তারপরে শাহনামার আছে ফেরদৌসি। মেঘনাদবধ কাব্য, যেটার কথা একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত লিখেছে। এগুলো হচ্ছে সেকেন্ডারি কাব্য। ওকে, আর জাত মহাকাব্য যদি বলি, তো জাত মহাকাব্য বা একেবারে প্রাথমিক মহাকাব্য, এটা হচ্ছে পৃথিবীতে চারটি আছে, এই চারটি আমাদের মুখস্থ করা লাগবে। সেই চারটি কি কি? একটা হচ্ছে দ্য ইলিয়াড, লিখেছেন হোমার। দ্য ওডিসি, এটাও হোমারের। আর বাংলায় দুইটা আছে, একটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলা না, এটা সংস্কৃত, পরবর্তীতে বাংলায় অনুবাদ করেছেন আমাদের কৃতিবাস। ওকে, লিখেছিলেন হচ্ছে বেদবাস। তো এটা হচ্ছে মহাভারত আর হচ্ছে রামায়ণ। ওকে, রামায়ণ লিখেছিলেন বাল্মীকি। তো এইগুলো হচ্ছে জাত মহাকাব্য। তো পৃথিবীতে এই চারটি আছে জাত মহাকাব্য, এগুলো একটু মনে রাখা লাগবে, ইংরেজি দুইটা, বাংলা দুইটা। এখন ইলিজির কথা আসি। তো ইলিজি হচ্ছে শোক গাথা, মানে ল্যামেন্ট করা। ল্যামেন্ট মানে কি আমরা জানি কাদা বা বেদনায় কাদা। তো এটা আসলে একটা গ্রিক শব্দ আসে এলিগস থেকে, আবার ল্যাটিন ইলিজিয়া থেকেও আসে, যার অর্থ হচ্ছে শোক ক্রন্দন। তো কোনো মৃত ব্যক্তি বা কোনো শোকাবহ ঘটনার স্মরণে কবি ব্যক্তিগত যেই বিলোপ লেখেন সেটাই হচ্ছে আমাদের ইলিজি। তো সুফিয়া কামালের একটা কবিতা পড়েছিলাম আমরা এই 11-12-এ, আমি ভুলে গেছি বিষয়টা, কবিতাটার নাম, কিন্তু ওটা ছিল একটা ইলিজি। ওকে, আবার আমরা কয়েকটা উদাহরণ দেখতে পারি, যেমন অ্যাস্ট্রোফেল, এডমন্ড স্পেন্সারের একটা কবিতা। এবারে লিসিডিয়াস, যেটা নন মিল্টনের একটা কবিতা। পিসিবি শেলির আছে, যেটা হচ্ছে অ্যাডোনিস। ইন মেমোরিয়াম, যেটা আলফ্রেড টেনিসনের লেখা। এই বিষয়গুলো কিন্তু এক একটি হচ্ছে ইলিজি বা শোকগাথা। আশা করি বুঝতে পেরেছেন। তো এই কয়েকটা এলিজি, লিসিডিয়াস জন মিল্টনের, তারপরে পার্সিবি শেলির আছে হচ্ছে অ্যাডোনাইস, তারপরে ইন মেমোরিয়াম যেটা হচ্ছে আলফ্রেড টেনিসনের। তো এইগুলো হচ্ছে এক একটা এলিজি। এখন যদি আমরা আয়রনিতে আসি, তো আয়রনের বাংলা আমরা জানি যে এটা মানে উপহাস করা বা বিদ্রূপ। তো এটা গ্রিক শব্দ ইরন থেকে আসে, যার অর্থ হচ্ছে প্রতারক বা শট। মানে কোনো বিবৃত বক্তা মুখে যা বলে তা না বুঝে অন্য কিছুকে বোঝায়, যদি অন্য কিছুকে বোঝায় তখন তাকে আমরা বলবো আয়রনি। ফর এক্সাম্পল, কোনো অসুন্দর কাউকে আমরা বললাম ও হাউ বিউটিফুল ইউ আর, মানে এক বিদ্রূপ করে বললাম যে তুমি কত সুন্দর, কিন্তু আসলে সে তো সুন্দর না। জুলিয়াস সিজারের যেই নাটক আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের, সেখানে একটা কথা আছে, ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান, কিন্তু ব্রুটাস কি অনারেবল ম্যান ছিল? মোটেও না। সুতরাং এটা একটা বিদ্রূপ। তারপরে মাই নেম ইজ ওজিম্যান্ডিয়াস, কিং অফ কিংস, যেটা হচ্ছে ওজিম্যান্ডিয়াস মানে বিবি শেলির যেটা,
সেটা তাইলে আছে, ওকে। তারপরে অ্যানিমাল ফার্মের অন অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দেন আদার্স, তো এগুলো হচ্ছে বিদ্রুপ করে বলা, ওকে। তো এইগুলোকে বলা হচ্ছে আইরনি বা উপহাস। তারপরে অ্যান্টিথেসিস, তো অ্যান্টিথেসিস হচ্ছে বিরোধালঙ্কার। তো এটাকে অনেকে ভাবতে পারেন ওই যে আমরা একটু আগে বললাম অক্সিমোরন, অক্সিমোরন মতোই। তো মোটামুটি সেম, অল্প একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে হোয়েন অপোজিট ওয়ার্ড অর আইডিয়াস আর প্লেসড প্যারালাল টু ইচ আদার, ওকে। যেমন ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, গিভ মি লিবার্টি অর গিভ মি ডেথ, টু ইট ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন ইজ ডিভাইন, ওকে। ইজটা বাদ পড়ে গেছে আমার। তারপরে বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন। তো এই যে যে বিষয়গুলো, এগুলো হচ্ছে অ্যান্টিথেসিস বা হচ্ছে বিরোধালঙ্কার। তার মানে দুইটা অপোজিট ওয়ার্ড বা অপোজিট আইডিয়া যেগুলো আমরা পাশাপাশি রেখে দিয়েছি, ওকে। আর অক্সিমোরন কী ছিল? একেবারে বিপরীতার্থক শব্দ ছিল একেবারে, শার্প, ডাল, ওকে, গুড, ব্যাড, এরকম সরাসরি বিপরীতার্থক শব্দ যেগুলো ছিল সেগুলো ছিল অক্সিমরন। কিন্তু অ্যান্টিথিসিস হচ্ছে সরাসরি না, দুটো অপোজিট আইডিয়া। ফর এক্সাম্পল, আমরা যদি একসাথে থাকি তাহলে হচ্ছে আমরা ভালো থাকতে পারবো। ওই যে পোয়াত্রের কথা বলছি আমরা, দশে মিলে করি কাজ হারিস দিন আহিলাস, ওকে, মানে ইউনাইটেড স্ট্যান্ড ডিভাইডেড উই ফল। আরও ভালো উদাহরণ হচ্ছে গিভ মি লিবার্টি অর গিভ মি ডেথ, মানে আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু দাও, এটা বলেনি আমাকে পরাধীনতা দাও। তো এটা যদি অক্সিমোরন হতো তাহলে লিবার্টির বিপরীত শব্দ কী হতো? হুম, ডিপেন্ডেন্সি, বা মানে আটক রাখা আর কি, সেটা হতো। সেটা তো হয়নি, হচ্ছে ডিরেক্টলি ডেথ। তো এই যে অপোজিট আইডিয়া, এটাকে প্যারালালি রেখে দিয়েছে, এটা হচ্ছে অ্যান্টিথিসিস, নট অক্সিমোরন, ওকে। এটা হচ্ছে ডিফারেন্স। আমি আশা করছি বুঝতে পেরেছেন। এখানে আরও কয়েকটি উদাহরণ আছে, উদাহরণগুলো একটু দেখে নিতে পারেন আপনারা, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আমাকে মেসেজ করলে যদি বলেন যে ভাইয়া আমি আপনার ভিডিও দেখেছি বা এরকম, আমাকে যদি এগুলো দেওয়া যেত তাহলে ভালো হতো। অথবা ডিরেক্টলি আপনি যদি আমাকে মেসেজ করে আপনার কী বলে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা টেলিগ্রাম নাম্বার অথবা যদি ইমেল আইডি দিয়ে দেন তাহলে এটা আমি পাঠিয়ে দেবো, আমার কোনো সমস্যা নেই, ওকে। তারপরে আসি ব্যালাড। তো ব্যালাড মানে হচ্ছে গাথা। তো ইতালির শব্দ ব্যালাড থেকে আসে, যার অর্থ হচ্ছে টু ড্যান্স, মানে নাচানাচি করা। তো ব্যালাড হচ্ছে প্রকৃতপক্ষে ছোট বর্ণনামূলক কবিতা, যা গল্প বা নাটকীয়তার মাধ্যমে গম্ভীরভাবে উল্লেখ করা হয়, ওকে। যেমন আমরা লর্ড থমাস অ্যান্ড ফেয়ার আর্নেট আর ইলিনিয়রের কথা জানি, এটা হচ্ছে একটা ব্যালাড। তারপরে হাইপারবোল। হাইপারবোল মানে এক্সাজারেশন, যেটাকে আমরা বলি ইংরেজিতে, বা অত্যুক্তি বা অতিরঞ্জন। ফর এক্সাম্পল, আমরা যদি কাউকে বলি কত ভালো তুমি, কত, আরে আল্লাহ কত ভালো, এই যে অতিরিক্ত বলা, এটা আসলে অতিরঞ্জন, ওকে, হাইপারবোল। আমরা কয়েকটা উদাহরণ দেখি। ফর এক্সাম্পল, আই হ্যাভ বিন ওয়াকিং অন দ্য রোড ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। আচ্ছা, থাউজেন্ড ইয়ার কি মানুষ বাঁচে বলেন তো ভাই? বাঁচে না তো। তো এতদিন যেহেতু বাঁচেই না, সুতরাং এতদিন এই রাস্তায় হাঁটার কোনো প্রশ্নই আসে না। কিন্তু যেহেতু বলা হচ্ছে সাহিত্যিক ভাষা, এটা হচ্ছে অতিরঞ্জন বা হাইপারবোল, ওকে। মাই বিলাভড ইজ মোর বিউটিফুল দ্যান মুন, এটা সম্ভব না, চাঁদ সব থেকে সুন্দর, চাঁদের থেকে সুন্দর কেউ না, কিন্তু তারপরে আমরা এটা বলে থাকি, তাই না? সুতরাং এটা হচ্ছে হাইপারবোল বা অতিরঞ্জন। আই এম সো হাংরি, আই কুড ইট আ হর্স। আচ্ছা, একটা ঘোড়া কি কেউ খেতে পারে? পারে না। কিন্তু সে, মানে এটা বোঝাতে গিয়ে, সে যে কত ক্ষুধার্ত এটা বোঝাতে গিয়ে বলছে আমি একটা ঘোড়াকেও খেয়ে ফেলতে পারি। এগুলো হচ্ছে অতিরঞ্জন বা অত্যুক্তি, বুঝে গেল? আশা করি বুঝতে পেরেছেন। এবার ওড আসি। ওড হচ্ছে গীতিকবিতা, ওকে। তো এই ওড এক ধরনের দীর্ঘ সম্প্রসারিত গীতিকবিতা, যা সাধারণত কষ্ট দিয়ে শুরু হয় এবং সমবেদনা দিয়ে শেষ হয়। যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ওড টু ডিউটি আছে, তারপরে ইমিটেশনস অফ ইমোরালিটি আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, ওড টু অটাম, ওড টু নাইটিঙ্গেল আছে যেটা জন কিটসের, ওড টু ওয়েস্ট ওয়েন্ড আছে যেটা হচ্ছে আমাদের পিবি শেলির, তারপরে ডিজেকশন অ্যান্ড ওড আছে যেটা স্যামুয়েল টেলর কলেরিজের। তো এইগুলো হচ্ছে একটা ওড। এবার হচ্ছে হামারশিয়া। তো হামারশিয়াকে আমরা বাংলা করলে যারা আছে ঝামেলা, যে কোনো ঝামেলাযুক্ত কাহিনী অথবা কোনো দুঃখজনক কাহিনী। তো কোনো ট্র্যাজেডির প্রধান চরিত্রের যে ভুলের কারণে তার জীবনের করুণ পরিণতি নেমে আসে, মানে একটা ট্র্যাজেডি নাটক আছে, তো ট্র্যাজেডি বা যেটা আমরা কোনো মুভির কথা বলতে পারি, কোনো দুঃখজনক মুভি। তো সেই মুভিতে যে প্রধান চরিত্র, এই প্রধান চরিত্র ছোট্ট একটা ভুল করে ফেলে, যার কারণে তার জীবনে অনেক বড় ঝামেলা নেমে আসে। তো এই যে যেই সামান্য ভুল, ফর এক্সাম্পল আমরা যদি বাহুবলীর কথা বলি তাহলে খুব ভালো বুঝবেন হয়তো আপনারা, ওকে। ওই যে রাজমাতা শিবগামী দেবী একটু ভুল বোঝাবুঝি করে বাহুবলীকে হত্যা করায় দেয় আমাদের হচ্ছে সেই কাটাপ্পাকে দিয়ে। ওটা একটা ভুল, যার জন্য কিন্তু আলাদা একটা মুভি তৈরি হয়ে গেছে, ওকে। বাহুবলী পার্ট 2 তৈরি হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা হামাশিয়া ছিল, ওকে। তার মানে একটা ভুলের কারণে যখন জীবনে করুণ পরিণতি নেমে আসে চরিত্রগুলো, সেটাই হচ্ছে আমাদের হামারশিয়া। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ডক্টর ফোস্টাসেস যেই থার্স্ট অফ গড লাইক পাওয়ার, মানে তার মনে হতো যে আমি একদম ঈশ্বরের মতো ক্ষমতাবান হব, সেই ভুলের কারণে কিন্তু তাকে অনেক পস্তাতে হয়েছে। তারপরে দের ইজ হাই অ্যাম্বিশন অফ ম্যাকবেথ ইন ইজ দ্য ট্রাজিক ফ্ল, মানে আমাদের ম্যাকবেথ যে নাটক আছে আমাদের উইলিয়াম শেক্সপিয়রের, সেখানে ম্যাকবেথের যে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা, এটাও কিন্তু তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। তবে একটা কথা আছে, যদি নায়কের নিজের অহংকারের কারণে মৃত্যু হয়ে যায়, মানে শুধু যে ট্র্যাজেডি নেমে এসেছে তা নয়, তা সে মরে গেছে একেবারে, এই বিষয়টাকে বলা হচ্ছে হাবরেস, ওকে, এটা মনে রাখবেন। তাহলে আমি আশা করছি হামারশি আপনারা বুঝতে পেরেছেন।
এবার লিরিকের কথা বলি, তো লিরিকের কথা বললেই মনে আসে হচ্ছে গানের যে লাইন। ওকে, তো আসলে অনেকটা এরকমই। এটা অনেক ধরনের একটা ছোট কবিতা বোঝায় ইংরেজিতে আসলে, বা কাহিনী, যেখানে কবির একান্ত আবেগ বা অনুভূতি হচ্ছে সেই কবিতার মাধ্যমে সে ব্যক্ত করেন। তো গীতি কবিতা আসলে অনেক রকম হতে পারে। আমরা যে এলিজি পড়লাম ওটা একটা গীতি কবিতা, আমরা যে সনেট পড়লাম ওটাও একটা গীতি কবিতা, ওড, তারপরে হচ্ছে মনোলগ, তারপরে এপিথ্যালামিয়ন, এই বিষয়গুলো হচ্ছে এক একটা গীতি কবিতার উদাহরণ। ওকে, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের টিনটার্ন অ্যাবেই, জন কিটসের রোড টু নাইটিঙ্গেল, ম্যাথিউ আর্নল্ডের ডোভারভিস, ডব্লিউ এইটসের সেইলিং টু দ্য বাইজেন্টাইন, তারপরে হচ্ছে আলফ্রেড টেনিসনের ইউলাইসিস। এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু এক একটা লিরিক বা গীতি কবিতা। ফর এক্সাম্পল আমরা ওডের যে উদাহরণগুলো পড়েছি, সনেটের যে উদাহরণগুলো পড়েছি, ওই উদাহরণগুলো সবই কিন্তু আমাদের এক একটা গীতি কবিতা। এবার সলিলোকই, সলিলোকই মানে হচ্ছে স্বগতোক্তি, মানে কোনো নাটকের চরিত্র তখন নিজে থেকে নিজের সাথে কথা বলে। ফর এক্সাম্পল, অনেক সিনেমাতে দেখবেন নিজের সাথে নিজে কথা বলে, আরে এটা কি আমি ঠিক করলাম, এটা তো ঠিক করিনি, আমার মা হয়তো খারাপ ভাববে, এটা ঠিক হয়নি। এই যে নিজের সাথে নিজে যখন একটা চরিত্র কথা বলে, এটাকে আমরা বলি সলিলোকই, মানে স্বগতোক্তি। যেমন টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, এটা হ্যামলেট নাটকে আছে আমাদের শেক্সপিয়ারের। এবার ডক্টর ফস্টাসে আসে, ইয়েট আউট দো স্টিল বাট ফস্টাস অ্যান্ড এ ম্যান। ওকে, তো এইগুলো হচ্ছে সলিলোকইয়ের উদাহরণ। অ্যানাফোরা, অ্যানাফোরা মানে হচ্ছে আদ্যাবৃত্ত। আদ্যাবৃত্ত মানে দ্য রিপিটেশন অফ এ ওয়ার্ড অর এ ফ্রেজ এট দ্য বিগিনিং অফ টু অর মোর সাকসেসিভ লাইন্স। মানে একই একটা শব্দ অথবা একটা ফ্রেজ যদি আমরা একের অধিক কোনো লাইনের সামনে উল্লেখ করি, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যানাফোরা। তো এটা অন্য একটা নামও আছে, এটাকে বলা হয় এফ অ্যানাফোরা। ওকে, দুইটাই হয়, এটা সমার্থক শব্দ আর কি। যেমন টেল দেম টু বি গুড, টেল দেম টু ফলো দেয়ার এল্ডার্স অ্যান্ড টেল দেম টু মাইন্ড দেয়ার ম্যানার্স। ওকে, তো এটা কিন্তু একটা অ্যানাফোরার উদাহরণ। তারপরে আমরা আসি ব্যঙ্গ রচনা। তো ব্যঙ্গ রচনার আসলে তিনটা মিনিং হয়, তো তিনটার ভিতরে একটু ডিফারেন্স আছে, এই কারণে আমি তিনটা যেই জিনিস আছে তিনটা আমি এক জায়গায় নিয়ে এসেছি। একটা হচ্ছে প্যারোডি, প্যারোডি মানেও ব্যঙ্গাত্মক রচনা। তারপরে বার্লেস্ক, বার্লেক্স মানেও ব্যঙ্গাত্মক রচনা। আবার স্যাটায়ার, এটা মানে হচ্ছে ব্যঙ্গ রচনা। তো এই তিনটার মানে হচ্ছে ব্যঙ্গ রচনা। আর একটা আছে ক্যারিকেচার, ব্যঙ্গচিত্র, আমি এমনি শব্দ অর্থ হিসেবে এখানে দিয়ে রেখেছি, একটু পড়ে নেবেন। ওকে, তাহলে এই তিনটার ভিতরে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা আমি বলছি। দেখুন, প্যারোডি মানে হচ্ছে ব্যঙ্গাত্মক রচনা। কোনো একটা মানুষ কোনো কিছু একটা করেছে, ফর এক্সাম্পল আমরা ওই যে কি বলবো, অনেকে ইউটিউব দেখেন হয়তো, তো ইউটিউবে ওই যে কি বলে রে ভাই, ইন্ডিয়ার সব থেকে বড় ইউটিউবার যে অজয়নগর, ক্যারিমিনাতি। তো এই ক্যারিমিনাতি দেখবেন মাঝে মাঝে প্যারোডি ভিডিও নিয়ে আসে, তাই না? মানে কোনো একটা লোক কোনো কিছু একটা করেছে, ফর এক্সাম্পল কিছু আগে একটা ভিডিও দেখলাম, সে সদ্গুরুকে নিয়ে প্যারোডি বানিয়েছে। তারপরে হচ্ছে ইন্ডিয়ার একটা টেক ইউটিউবার আছে, টেকনিক্যাল গুরুজি, তাকে নিয়ে দেখলাম প্যারোডি বানিয়েছে। তারপরে হচ্ছে যে বিয়ার বাইসেপস আছে আরেকজন ইউটিউবার, তাকে নিয়ে সে প্যারোডি বানিয়েছে। তো এই যে যেই কাউকে ব্যঙ্গ করে তারই বিষয়গুলো মজাদার হইতে কপি করা, এইটাকেই বলা হয় হচ্ছে প্যারোডি। ওকে, আসলে বুঝতে পেরেছেন? ফর এক্সাম্পল জনাথন সুইফট যে গালিভার ট্রাভেল আছে, এটাও কিন্তু একটা হচ্ছে প্যারোডির ভিতরেই পড়ে। ওকে, তাহলে বার্লেক্স কি? বার্লেস্ক হচ্ছে, এটাও ব্যঙ্গাত্মক রচনা, কিন্তু এটা কোনো ব্যক্তির না, এটা হচ্ছে কোনো একটা মিউজিক্যাল ওয়ার্ক বা কোনো একটা পোয়েট্রি বা কোনো একটা সাহিত্য পুনরায় ব্যঙ্গাত্মক রচনা। ওকে, তাহলে কোনো একটা সাহিত্য কেউ রচনা করেছে, সেটাকে আমরা মজা করে বা কপি করে অন্যভাবে উপস্থাপন করব, সেটাকে বলা হবে হচ্ছে বার্লেস্ক। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, জর্জ হিলার্সের একটা আছে দ্য রিহার্সাল, দ্য নাইট অফ দ্য বার্নিং পেস্ট, যেটা হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়রের। তো এইগুলো হচ্ছে বার্লেস্ক। মানে কোনো একটা সাহিত্যকর্মকে যখন মজা করে, মানে মজা করে বা কমিক বা স্যাটিরিক্যাল ইমিটেশন করব, সেটাকে আমরা বলবো হচ্ছে বার্লেস্ক। তাহলে স্যাটায়ার কি? স্যাটায়ার হচ্ছে আমরা কোনো একটা মানুষের মজা করতে পারি, কোনো আইডিয়া বা কোনো একটা প্রতিষ্ঠানের, অথবা কোনো একটা পার্সনেরও করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে তার হচ্ছে পারপোজ মানে শুধুমাত্র এন্টারটেইন করে থাকে, মানে এর পিছনে আসলে যে অনেক বেশি মহৎ উদ্যোগ থাকে তা না। মানে কাউকে জাস্ট জাস্ট ফর কি বলে, জাস্ট ফর ফান, যেটাকে আমরা বলে থাকি। তো জাস্ট ফর ফানের জন্য যদি এটা করা হয়, কোনো পার্সন বা আইডিয়া কোনো ইনস্টিটিউশনের যদি আমরা মজা করি, এটাকে বলা হচ্ছে স্যাটায়ার। যেমন অ্যানিমাল ফার্মের কথা বলতে পারি, যেটা হচ্ছে জর্জ অরওয়েলের, এটা কিন্তু একটা স্যাটায়ার। ওকে, তো আশা করি তিনটার ভিতরে আপনারা পার্থক্যটা বুঝেছেন, যে প্যারোডি হচ্ছে কাউকে মজার উপায়ে, মানে হিউমারাস উপায় হচ্ছে মানে কি বলে, কপি করা। আর বার্লেস্ক হচ্ছে কোনো একটা সাহিত্যকে আবার পুনরায় আমরা ব্যঙ্গ করে বা মজা করে আবার সেটাকেই কপি মেরে আবার মানে রচনা করা। আর স্যাটায়ার বা ব্যঙ্গ রচনা হচ্ছে কোনো একটা পার্সনের বা কোনো একটা প্রতিষ্ঠানের বা কোনো একটা আইডিয়াকে আমরা কপি করব ব্যঙ্গাত্মক উপায়ে, জাস্ট ফর ফান। ওকে, এবার আসি অনোমাটোপিয়া। ওকে, অনোমাটোপিয়া মানে ধ্বনির অনুকরণ। ফর এক্সাম্পল আমরা বলি হিস হিস, টুইঙ্কল টুইঙ্কল, ওই যে বিষয়গুলো আমরা বলতাম, খাও খাও, হিস হিস, এই যে যে এই বিষয়গুলো, এইগুলো হচ্ছে এক একটা অনোমাটোপিয়া। ওকে,
হিম অ্যান্ড ডার্টস আর সাথে হচ্ছে ব্লাঙ্ক ভার্স। এই বিষয়গুলো কি? ব্লাঙ্ক ভার্স মানে আমরা জানি যে এটা বাংলা করলে আসে আছে অমিত্রাক্ষর ছন্দ, মানে যেই ছন্দগুলোর কোনো অন্তমিল থাকে না। তো বাংলায় অমিত্রাক্ষর ছন্দের জনক হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত, তিনিই প্রথম এটা চালু করেছিলেন। তার আগের যে কবিতাগুলো ছিল সবগুলো দেখবেন একটা অন্তমিল আছে, কিন্তু মাইকেল মধুসূদন দত্তই প্রথম এই ধারা থেকে বেরিয়ে আসেন এবং তিনি অমৃতাক্ষর ছন্দ চালু করেন। তো আমরা এক্সাম্পল হিসেবে উইলিয়াম শেক্সপিয়র, জন মিল্টন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ব্লাঙ্ক ভার্সের কথা বলতে পারি। আর হিম আর ডার্স হচ্ছে, হিম হচ্ছে প্রার্থনামূলক ধর্মীয় গান, আর ডার্স হচ্ছে কোনো ব্যক্তির মৃত্যুকে স্মরণ বা মৃত্যুতে তাকে স্মরণ করে যে গান গাওয়া হয় সেটা হচ্ছে ডার্স। জাস্ট শব্দার্থগুলো আমি দিয়ে রেখেছি। তারপরে ক্যাটাস্ট্রফি। তো ক্যাটাস্ট্রফি মানে আমরা জানি যে কোনো দুর্ঘটনা বোঝায়, তাই না? তো কোনো একটা ড্রামার যদি ট্রাজিক বা খুবই দুর্ভাগ্যজনক সমাপ্ত হয় সেটাকে আমরা বলি ক্যাটাস্ট্রফি। যেমন ওথেলোর কথা বলতে পারি, এটা ওথেলো কিলস ডেসডেমোনা অ্যান্ড দেন কিলস হিমসেলফ, মানে ডেসডেমোনাকে মেরে ফেলার পরে নিজেকে মেরে ফেলে। তো এটা আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা। আমরা সাইরাট মুভি দেখেছি, সেটা তো একটা দুঃখজনক ঘটনা। তারপরে আমরা চিরদিন তুমি যে আমার, যে সিনেমাটা ভারতের বাংলা অনেকে দেখেছেন, তো এটা হচ্ছে একটা ক্যাটাস্ট্রফির উদাহরণ। ওকে, তারপরে এপিলগ। এপিলগ হচ্ছে কোনো নাটকের শেষ সংলাপ, যেমন দ্য টেম্পেস্ট বাই উইলিয়াম শেক্সপিয়র, জর্জ ওয়েলের অ্যাপেন্ডিং অ্যান এপিলগ টু হিজ নোভেল অ্যানিম্যাল ফার্ম। তো এই যে বিষয়গুলো বা শেষ সংলাপ, এটা হচ্ছে এপিলগ। তারপরে মাচিয়াভেল্লাইন। তো মাচিয়াভেল্লাইন হচ্ছে যেগুলো হচ্ছে স্বার্থান্বেষী ব্যক্তি, এ কানিং আনস্ক্রুপুলাস পারসন ইন এ প্লে, মানে একটা সেলফিশ ক্যারেক্টার যে শুধু নিজের কথাই বোঝে, পরের কথা বোঝে না। একটা হচ্ছে মেলোড্রামা আছে। মেলোড্রামা মানে হচ্ছে আবেগবমন মিলনাত্মক নাটক। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ওদারিং হাইটস বাই এমিলি ব্রন্টে, তারপরে ব্ল্যাক কিডস শোষান বাই ডগলাস জেরল্ড। এইগুলো হচ্ছে এক একটা মেলোড্রামার উদাহরণ। এবার খুবই মজাদার একটা বিষয়, সেটা হচ্ছে হোমোফোন, হোমোনিম, হোমোগ্রাফ। এই বিষয়টা আমাদের জানতে হবে। প্রথমে আমরা হোমোফোন থেকে আসবো। তো ফোন মানে কি জানেন? ফোনেটিক্স মানে শোনা। তার মানে সাউন্ড সেম হবে, ঠিক আছে? তার মানে হোমোফোনে হচ্ছে সাউন্ড সেম হবে। ও আচ্ছা, তার আগে আমি বলে রাখি, এই হোমোফোন, হোমোনিম আর হোমোগ্রাফ এই তিনটা জিনিস ঠিক হবে হচ্ছে দুইটা বিষয়ের উপরে ভিত্তি করে। একটা হচ্ছে সেটা কীরকম সাউন্ড করে, মানে তার প্রোনাউন্সিয়েশন কীরকম হয়, আর একটা হচ্ছে স্পেলিং কীরকম হয়। এই দুইটা বিষয়ের উপরে ভিত্তি করে আমরা এই তিনটি শব্দকে আলাদা করব। তাহলে সাউন্ড যদি সেম হয় তার মানে হোমোফোন, হোমো মানে একই, ওকে, হোমো মানে একই, আর ফোন মানে কি? শোনা। আমরা মোবাইল ফোনের কথা মনে রাখতে পারি। তো ফোন আসলে একটা গ্রিক ওয়ার্ড, এর মানে হচ্ছে ফোনেটিক্স থেকে আসে, তো এটা হচ্ছে শোনা। তারপরে এইটার যদি মানে সেম সাউন্ড হয় কিন্তু স্পেলিং দেখা যাচ্ছে ডিফারেন্স হয় দুইটা শব্দে, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো হোমোফোন। এখানে দেখুন একটা উদাহরণ দিয়েছি আমি, দে ফাউন্ড লেড ইন দোজ নুডলস। মানে লেড হচ্ছে একটা পদার্থ, যারা কেমিস্ট্রি পড়েছেন তারা হয়তো জানেন। লেড বা বাংলাতে থেকে আমরা বলি সীসা। আর আই লেড দ্য ওয়ে মানে আমি আমি হচ্ছে নেতৃত্ব দিয়েছিলাম। দুইটাই শোনা যাচ্ছে হচ্ছে লেড, কিন্তু বানান দেখুন ডিফারেন্স, একটা হচ্ছে এলইএডি আর একটা হচ্ছে এলইডি। সুতরাং এই লেড আর লেড হচ্ছে হোমোফোনের উদাহরণ, কারণ এখানে আমাদের সাউন্ডটা সেম হচ্ছে বা প্রোনাউন্সিয়েশন একদম সেম হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের স্পেলিংটা আলাদা। হোমোফোন বুঝে গেল। এখন হোমোনিম। হোমোনিমের কি হবে? আচ্ছা, হোমোনিমের পরে আমরা হোমোনিম বাদ দিয়ে হোমোগ্রাফে আসি আগে। আচ্ছা, হোমোগ্রাফ মানে এখানে সাউন্ডটা আলাদা হবে। তাহলে হোমোফোনের সাউন্ড সেম ছিল, আর হোমোগ্রাফে হচ্ছে সাউন্ড একদম আলাদা, ডিফারেন্ট সাউন্ড, কিন্তু সেম স্পেলিং। মানে স্পেলিং সেম কিন্তু সাউন্ড বা প্রোনাউন্সিয়েশন আলাদা। আমরা একই এক্সাম্পল দিচ্ছি যে দে ফাউন্ড লেড, লয়েকের লয়েকার আর হচ্ছে লেড, দে ফাউন্ড লেড ইন দ্য নুডলস। এটা হচ্ছে ওই যে ওই পদার্থ বা সীসা। আর আমরা বলছি আই উইল লিড দ্য ওয়ে, এখানে কিন্তু লেড বলছি না, বলছি লিড, কারণ এটা হচ্ছে লিডের হচ্ছে প্রেজেন্টেন্স। সুতরাং এখানে বানানটা দেখুন একেবারে সেম, কিন্তু যেই সাউন্ড বা প্রোনাউন্সিয়েশন এটা হচ্ছে ডিফারেন্ট। তো এই রকম শব্দগুলোকে আমরা বলবো হচ্ছে হোমোগ্রাফ। তাহলে হোমোফোন হচ্ছে সাউন্ড সেম হবে কিন্তু স্পেলিং ডিফারেন্ট হবে, আর হোমোগ্রাফে হচ্ছে স্পেলিং সেম কিন্তু ডিফারেন্ট সাউন্ড। তাহলে হোমোফোন আর হোমোগ্রাফ যদি আমরা বুঝে থাকি, এর মাঝখানে একটা জিনিস আছে যেখানে সেম সাউন্ড সেম স্পেলিং, মানে দুইটাই সেম। এরকম যদি হয় সেটাকে আমরা বলবো হোমোনিম। ওকে, তাহলে সেম সাউন্ড সেম স্পেলিং হচ্ছে হোমোনিম, বোঝা গেল। আর সেম সাউন্ড ডিফারেন্ট স্পেলিং হচ্ছে হোমোফোন, সেম স্পেলিং ডিফারেন্ট সাউন্ড হচ্ছে হোমোগ্রাফ। আমি আশা করছি বুঝতে পেরেছেন। ফর এক্সাম্পল আমরা হোমোনিমের যদি একটা এক্সাম্পল দেখি, ঠিক একই এক্সাম্পল দেখুন, দুইটাই এবার প্রেজেন্ট টেন্স দিয়েছি। আই উইল লিড দ্য ওয়ে, ইলিয়ট ইজ প্লেয়িং দ্য লিড রোল। ওকে, তো এখানে দেখুন দুইটারই বানানো সেম, আবার হচ্ছে উচ্চারণের ক্ষেত্রেও সেম সাউন্ড হচ্ছে, সুতরাং এটা হচ্ছে একটা হোমোনিম। সুতরাং আরেকবার যদি আমি ছোট্ট করে রিপিট করে দিই, তাহলে হোমোফোন হচ্ছে সেম সাউন্ড ডিফারেন্ট স্পেলিং, হোমোগ্রাফ হচ্ছে সেম স্পেলিং ডিফারেন্ট সাউন্ড, আর দুইটাই যখন সেম হবে, সেম সাউন্ড সেম স্পেলিং, সেটাকে আমরা বলবো হোমোনিম। এখন এই তিনটা যদি আমরা কিছু উদাহরণ দেখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। দেখুন এখানে কিছু হোমোনিম বলা হয়েছে, যেমন অ্যাডভোকেট অ্যাডভোকেট, ক্লোজ ক্লোজ, ব্যাড ব্যাড, এগুলোর হচ্ছে সেম মিনিং সেম সাউন্ড,
ওকে, মানে একই শব্দ দেখুন, মানে আলাদা কোনো শব্দই না। তো আলাদা কোনো শব্দই না হয়, যদি একই শব্দ হয়, একই সাউন্ড হয়, এটাকে আমরা বলবো হচ্ছে হোমোনিম। এবার হচ্ছে হোমোগ্রাফের কিছু উদাহরণ, যেখানে হচ্ছে আমাদের স্পেলিংটা সেম কিন্তু উচ্চারণটা বা আমাদের সাউন্ডটা হচ্ছে ডিফারেন্ট। ফর এক্সাম্পল সিঙ্ক, সিঙ্ক ইজ ইন দ্য কিচেন। সিঙ্ক মানে যেখানে হচ্ছে আমরা ওই যে হাত ধুই আর কি, বা ব্রাশ করি, সেটাকে বোঝাচ্ছে। তো এটা হচ্ছে সিঙ্ক, বা যেটাকে আমরা বেসিনও বলি। ওকে, বেসিন বলে এটা আপনারা চিনবেন। আর সিঙ্ক মানে আরেকটা হচ্ছে ডোবা, মানে ডুবে যাওয়া। তার মানে প্লেন স্যাঙ্ক ইন্টু দ্য রিভার, মানে ডুবে গিয়েছিল প্লেন, মানে নদীর ভিতরে। তারপরে ব্যান্ড, ব্যান্ড দ্য ব্যান্ড ওয়াজ প্লেইং ওল্ড বিটেল সং। এই ব্যান্ড মানে হচ্ছে মিউজিক ব্যান্ড। আরেকটা ব্যান্ড হচ্ছে হেয়ার বাঁধা। ওকে, মানে বাঁধা আর কি, যেটাকে আমরা বলি। তো হার হেয়ার ব্যান্ড ইজ ভেরি বিউটিফুল। তো দেখুন এইখানে হচ্ছে হোমোগ্রাফের উদাহরণ। তো এরকম আরও অনেকগুলো উদাহরণ আছে, এগুলো আপনারা একটু দেখে নিন। ওকে, এবার হোমোফোনস, হোমোফোনস হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট স্পেলিং কিন্তু সেম আমাদের উচ্চারণ হবে বা সেম সাউন্ড হবে। যেমন থিম, থিম। সাইট, সাইট, সাইট মানে কি? সাইট মানে কোনো একটা স্থান। ওকে, আর সাইট, এই সাইট মানে দেখা। এবারে ফোর, এই ফোর মানে কি? মানে চার। আর ফর, ফর হচ্ছে আপনার জন্যে। তারপরে সস, সোর্স। তো এইটা মোটামুটি সেম শোনা যায়। সিরিয়াল মানে যে ডাল বা দানাদার সবজিগুলো বোঝায় আর কি। আর সিরিয়াল মানে কি? মানে একটার পর একটা সিরিয়াল যেটাকে বোঝায় সেটা। তারপরে সন, সান, এটা হচ্ছে হোমোফোনস। তো এই মোটামুটি আমাদের শেষ হলো, বাকিগুলো আপনারা দেখে নিন। ওকে, তো এই মোটামুটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আশা করি কিছুটা হলে আপনাদের বোঝাতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা ইংরেজি সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস এবং যে পিরিয়ডগুলো আছে পিরিয়ডগুলো পড়বো, এবং পিরিয়ডগুলোতে প্রত্যেক পিরিয়ডে কোন কোন কবি আছে তাদের নাম আমরা মুখস্থ করবো টিক্স দিয়ে। ওকে, তো টাটা।